শুরু হয়েছে। আসসালামু আলাইকুম, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো দ্রুত আমরা জয়েন করি এবং আমাদের বন্ধুদেরকে মেনশন করে দেই আজকে আমাদের ফার্স্ট পেপারের শেষ ক্লাসটা। গত আমরা হচ্ছে 3টা ক্লাস নিয়েছিলাম ফ্রি, যে আমাদের লজিক এমসিকিউ টার্গেট 30 ক্লাসে আমরা কিন্তু আগে 3টা ক্লাস নিয়েছিলাম। চ্যাপ্টার 3 এর একটা, চ্যাপ্টার 6 এর একটা, চ্যাপ্টার হচ্ছে 4 এবং 5 এর একটা, এবং চ্যাপ্টার আজকে হচ্ছে 1 এবং 7। এটা নিলে আজকে আমাদের ফার্স্ট পেপার শেষ হবে। তো সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিব এবং ক্লাসটা শেয়ার করে দিব। লিঙ্কটা দিতে বলেন, লিঙ্কটা গ্রুপে। এখানে আমাদের সাথে অনেকে জয়েন করছে, দ্রুত আমরা শুরু করব। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা। আমাদের সাথে জয়েন করছে ইশরাত, মালিহা জয়েন করছে, জান্নাত তাবাসসুম এবং খরগোশ, ওর নামটা আসলে আমি জানি না। ওকে, ফেসবুক এর জন্য আসলে এমন নাম দেওয়া উচিত সবাই যেন নামটা অ্যাটলিস্ট বলতে পারে। ওকে, যাই হোক, আমাদের সাথে সূচি জয়েন করছে। তো আমরা সবাই দ্রুত জয়েন করি। আমরা কিন্তু আজকে, আর যারা হচ্ছে আগের ক্লাসগুলো মিস করছো তারা হচ্ছে আমাদের একটু পেজটা স্ক্রল করলে দেখবে পাবা প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার তোমাদের এই ক্লাসটা নিচ্ছি। গত হয়ে গেছে 3টা ক্লাস, তো 3টা ক্লাস তোমরা করতে পারবা। আর আজকে আমরা যে চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 1 এর যে ক্লাসগুলো আছে আমরা সেগুলো করবো আজকে, ঠিক আছে? তো সবাই একটু দ্রুত ক্লাসে জয়েন হয়ে যায়। আমাদের সাথে জয়েন করছে এখনও সামিয়া জয়েন করছে, মারিয়া জয়েন করছে। ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম আমার চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 1, দেখো চ্যাপ্টার 7 চ্যাপ্টার 1 আমরা একসাথে কেন রাখছি? আগে যে চ্যাপ্টার 3 চ্যাপ্টার 6 আমি কিন্তু আলাদা আলাদা ক্লাস নিয়েছিলাম, কারণ চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 3 সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে সবচেয়ে বেশি মনে করো কোশ্চেন আসে, এমসিকিউ বলো সিকিউ বলো, এই জন্য আলাদা করে ক্লাস নিয়েছিলাম। তোমরা যারা ক্লাস মিস করছো দেখতে পারবা। আর এখন আমরা চ্যাপ্টার 4 এবং 5 এর একটা ক্লাস নিয়েছিলাম, আমাদের হচ্ছে 3 নম্বর ক্লাস ছিল। আর তারপরে আজকে আমরা লাস্ট ক্লাস, প্রথম পত্রের লাস্ট ক্লাস, দেন আমরা আমাদের আগামী বৃহস্পতিবার থেকে আমরা হচ্ছে সেকেন্ড পেপারের ক্লাস শুরু করব। তো আমাদের প্রথম পত্রের লাস্ট ক্লাস চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 7 শুরু করব। তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলি। আমাদের সাথে সাদিকুর জয়েন করছে, মেহেদি জয়েন করছে। ওকে ওকে, তাসমিন জয়েন করছে। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবা, ঠিক আছে? এখন আমরা ফার্স্ট কোশ্চেন থেকে শুরু করি। দেখো, নিচের কোনটি অপ্রকৃত আরোহ? নিচের কোনটি অপ্রকৃত আরোহ? বলছে নিচের কোনটি অপ্রকৃত আরোহ। এখন তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে আসলে এটা কোথা থেকে আসছে কোশ্চেনটা? এটা কিন্তু আমাদের যে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের মনে করো আরোহ থেকে আসি, যে আরোহকে ভাঙলে আমরা কি পাচ্ছি? একটা হচ্ছে প্রকৃত, এটা জানলে আমাদের অনেক কোশ্চেনই সমাধান হয়ে যাবে। আমি এখানেই শুরু করে দিই এটা। আর একটা হচ্ছে অপ্রকৃত। এখন কোশ্চেন আসে অনেক সময় যে ভাইয়া প্রকৃত আরোহের অপর নাম কি, অপ্রকৃত আরোহের অপর নাম কি? দেখো, প্রকৃত আরোহ অপর নাম হচ্ছে যথার্থ আরোহ, ঠিক আছে? আর অপ্রকৃত আরোহের অপর নাম হচ্ছে তথাকথিত আরোহ। অনেক সময় কিন্তু ক দাগে বা হচ্ছে এমসিকিউতে চলে আসে, সুতরাং আমরা একটু এটা ভালো করে দেখব। আমাদের ক দাগে চলে আসে, অনেক সময় এমসিকিউ চলে আসে কিন্তু, ঠিক আছে? সুতরাং একটু আমরা এই কোশ্চেনটা খেয়াল করবো যে কোনটা অপ্রকৃত আরোহ। তো আরোহ আমরা প্রকৃত পাচ্ছি, আর এটা হচ্ছে অপ্রকৃত। এখন প্রকৃত আরোহ আবার 3 প্রকার, এটা মনে রাখ। প্রকৃত আরোহ হচ্ছে 3 প্রকার। এখন কি কি প্রকৃত আরোহ? 3 প্রকার হচ্ছে আমাদের বৈজ্ঞানিক, দেন হচ্ছে আমাদের আসতেছে কি অবৈজ্ঞানিক, আর একটা হচ্ছে সাদৃশ্যানুমান। সাদৃশ্যানুমান, ঠিক আছে? এই 3টা। এখন সাদৃশ্যানুমানকে ভাঙলে আমরা আরো 2টা অনুমান পাচ্ছি, একটা হচ্ছে সাধু সাদৃশ্যমান আর একটা হচ্ছে অসাধু সাদৃশ্যানুমান। এরপর হচ্ছে আমরা বলছি অপ্রকৃত আরোহ কয় প্রকার? এটা কিন্তু আবার 3 প্রকার। সেটা কি? পূর্ণাঙ্গ। আর একটা জিনিস বলে রাখি, এই 4টা হচ্ছে তোমাদের 25-এর পরীক্ষাতে যারা তাদের আছে, বাট এই পরের 2টা নাই। বাট 26 যেহেতু হচ্ছে ফুল সিলেবাস, সুতরাং 26-এ সবই আছে। 26 এখানে যুক্তিসাম্যমূলক আছে, যুক্তিসাম্যমূলক, আর একটা হচ্ছে ঘটনা সংযোজন, ঠিক আছে? ঘটনা সংযোজন।
এখন দেখো তাহলে আমাদের এই তিনটা থেকে যদি অপশনে বলে কোনটা প্রকৃত আরোহ, তাহলে এই তিনটা থেকে যে কোনো একটা হবে। যদি বলে কোনটা অপ্রকৃত আরোহ, তাহলে অবশ্যই এই তিনটা থেকে আসবে, ঠিক আছে। এখন এইগুলো কিভাবে চিনবো বা উদ্দীপক দেখে কিভাবে চিনবো, সেগুলো কিন্তু আমাদের একটু বোঝারও কিন্তু অন্য নিয়ম আছে, সেগুলো আমরা পরবর্তী যখন ডিটেলসে অধ্যায়টা পড়বো তখন খেয়াল করব। এখন আমরা আমাদের এমসিকিউটাতে আসি। আশা করি এখন এমসিকিউটা পারবো আমরা। এখন বলছে হচ্ছে নিচের কোনটা অপ্রকৃত আরোহ, এখন অ্যান্সারটা করো দেখি। এখন তো পারবে অ্যাটলিস্ট, কারণ আমরা হচ্ছে কোনটা প্রকৃত কোনটা অপ্রকৃত সেটা নিয়ে এতক্ষণ আলোচনা করছি। এখন তো আমরা অ্যান্সারটা করতে পারবা যে কোনটা প্রকৃত এবং কোনটা হচ্ছে অপ্রকৃত। তো এখানে হচ্ছে আমাদের এই যে অপ্রকৃত কোনটা, আমরা কিন্তু একটু আগে দেখছি কোনটা প্রকৃত হচ্ছিল এবং কোনটা অপ্রকৃত হচ্ছিল। তো এখন অ্যান্সারটা করো, আমাদের পূর্ণাঙ্গ হবে নাকি বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক এবং সাদৃশ্যমান, কোনটা হবে? একটু দ্রুত বলবা, কোনটা প্রকৃত কোনটা অপ্রকৃত কোনটা হবে? আমাদের মারিয়া বলছে ক, ইরশাদ বলছে ক, আজিদ বলছে ক, বাকিরাও অ্যান্সার করো। সাইমা বলছে ক, এসপি স্টোরি বলছে ক। আচ্ছা, সবার অ্যান্সার ক, কারণ এটা নিয়ে আমরা কিন্তু এখনই আলোচনা করছি, সুতরাং সবাই এটার অ্যান্সার দিতে পারবে আশা করি। ওকে, হ্যাঁ আসলে এটাও দেখো, আমরা বলছি অপ্রকৃত আরোহ, অপ্রকৃত আরোহ হচ্ছে, বাকি তিনটা হচ্ছে প্রকৃত আরোহ। আচ্ছা, এটা দিয়ে আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করিনি এটা। তাহলে হ্যাঁ, আমাদের সবার অ্যান্সার সঠিক হচ্ছে। আমাদের সূচিও বলছে ক, ওকে, আলামিনা বলছে ক, শাহাদাত বলছে ক, ঠিক আছে, ঋষি বলছে ক, অরূপ ঋষি, সাগরও ক, তাবাসসুম বলছে ক। সবার অ্যান্সার আসলেই ক হবে। এটা আমরা এটা পারছি, কারণ এটা আমি ডিটেলসে একটু আলোচনা করছি কোনটা কি হবে, তোমরা পারছো। থ্যাংক ইউ। এখন আমরা নেক্সট চলে আসি, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে আরোহ পদ্ধতির প্রথম স্তর কোনটা। দেখো আরোহ পদ্ধতি আছে একটা, আরোহের স্তর আছে। তো আরোহের স্তর এখানে 9টা স্তর আছে। তো 9টা স্তরের বলছে প্রথম স্তর কোনটা, মানে প্রথমটা কোনটা আমাদের জানতে যাচ্ছে। তো প্রথম স্তর কোনটা একটু আলোচনা করো। ঘুম থেকে উঠলে টায়ার্ড হয়ে যায় আমি। বলো এটা কোনটা, এখানে হচ্ছে কোনটা হবে নিচের কোনটি? আমাদের বলছে এটা আরোহ পদ্ধতির প্রথম স্তর কোনটা, পরীক্ষণ, সংজ্ঞায়ন নাকি নিরীক্ষণ? পরীক্ষণ, সংজ্ঞায়ন নাকি নিরীক্ষণ? আমাদের সাথে এখনো অনেকে জয়েন করছে, লুনা জয়েন করছে, অনেকে জয়েন করছে পরবর্তীতে, আমি সবার নাম নিতে পারি নাই। আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবো ক্লাসে। তাহলে আমাদের এই সপ্তম অধ্যায় যেমন টাইপের এমসিকিউ আসে, কেমন আমরা যদি আজকে ক্লাসটা করি তাহলে সপ্তম অধ্যায়ের এমসিকিউগুলো আমাদের কিন্তু ক্লোজ হয়ে যাবে, আমরা পারবো পরীক্ষায়। দেন আমি সিকিউ টাইপের আলোচনা করতেছি, কারণ যদি এরকম উদ্দীপক থাকে আমরা অ্যান্সার দিতে পারবো কিনা, ওই টপিক থেকে সিকিউ আসে সেটাও আমরা কিন্তু জানতেছি। দেন আমরা হচ্ছে প্রথম অধ্যায়টা দেখতেছি। প্রথম অধ্যায় কিন্তু সব টোটালটা হচ্ছে এমসিকিউ বেস, চেষ্টা করবো এটার থেকে সিকিউ না লেখার, ঠিক আছে, এটা থেকে সিকিউ না লেখার। তাহলে বলছি আমরা হচ্ছে এখানে আরোহ পদ্ধতির প্রথম স্তরটা কি? সবাই বলছো এ ক, অনেকে খ বলছো। হ্যাঁ, ক আর খ অ্যান্সারটা আমরা দেখে হচ্ছে ক আর খ। এখানে বলছো তোমরা হচ্ছে দেখো আমাদের এ স্তর, এখানে অনেকগুলো স্তর আছে। তার মধ্যে হচ্ছে আমরা যদি বলি যে ফার্স্ট, দেখো আমরা যদি কোনো কিছু দেখি, কোনো কিছু প্রথমে আমরা পর্যবেক্ষণ করলে প্রথমে কি করি, তাকে কিন্তু আমরা নাম ধরে ডাকি। এই নাম ধরে ডাকা মানে হচ্ছে তাকে সংজ্ঞায়ন করা, ঠিক আছে। সুতরাং প্রথম স্তরে আমাদের নাম, সাপোজ মনে করো কোনো একটা বিজ্ঞানী কিছু আবিষ্কার করছে, তো প্রথম কাজটা হচ্ছে একটা নাম দিবে যাতে সবাই ওটাকে সাথে ইন্ট্রোডিউস হতে পারে। সুতরাং প্রথম কাজটা হচ্ছে তার নাম দেওয়া, পরীক্ষণটা না, পরীক্ষণটা কিন্তু অনেক পরের স্টেজ। প্রথমে সংজ্ঞান, নিরীক্ষণ, প্রথমে সংজ্ঞান এটা হচ্ছে দ্বিতীয় স্টেজ, নিরীক্ষণ বা পরীক্ষণ। আর পরীক্ষণটা আসলে ওটাতে নাই, এটাতে নিরীক্ষণটা হচ্ছে দ্বিতীয় স্টেজ, এটা হচ্ছে দ্বিতীয়, ঠিক আছে। আমাদের বলা হয়েছে ওখানে সংজ্ঞান, নিরীক্ষণ, বিশ্লেষণ, অপনয়ন, আনুমানিক ধারণা গঠন, এরকম আমাদের 5টা, তারপরে আরো 4টা আছে আমাদের শ্রেণীকরণ, সার্বিকীকরণ, দেন হচ্ছে আমাদের হচ্ছে ওটা থেকে সিদ্ধান্ত গ্রহণ করবে, যাচাইকরণ করবে। এই যে 9টা স্টেপ পরপর, প্রত্যেকটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপগুলো কিন্তু মনে রাখতে হবে। সোমাইয়া, এটা হচ্ছে আমাদের 7 চ্যাপ্টার এবং চ্যাপ্টার 1-এর এমসিকিউ ক্লাস হচ্ছে। সুতরাং যারা তোমরা এটা বলছো যে ভাইয়া সংজ্ঞায়ন, তাদের অ্যান্সারটা সঠিক হবে, ঠিক আছে। সংজ্ঞায়নের অ্যান্সারটা সঠিক, ঠিক আছে, মনে থাকবে। তাহলে এটা হবে কি সংজ্ঞায়ন। অ্যান্সারটা দেখে এখন তোমরা দেখো, এই স্তর কিন্তু মনে রাখতে হবে, মানে এই টাইপের কোশ্চেন তুমি পরীক্ষা পাবা, ঠিক আছে। ভাইয়া এই দেখেন এখন এটা আসতেছে, আচ্ছা
লেখা শেষ, লেখা শেষ, মোছাও শেষ আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি মাউসটা। হ্যাঁ দেখো, তাহলে বলছি আমরা আরোহ পদ্ধতির প্রথম স্তরটা কি হবে? আরোহ পদ্ধতির প্রথম স্তরটা হচ্ছে আমাদের সংজ্ঞায়ন। আমরা কিন্তু প্রথম থেকে 9টা যে স্তর আছে, এটা স্তরে কিন্তু কথা বলছি তোমাদের, আশা করি তোমরা দেখছো। তাহলে প্রথমটা হচ্ছে সংজ্ঞায়ন, যারা সংজ্ঞায়ন দিয়েছিল তাদের অ্যান্সার সঠিক। এখন আমরা 3 নাম্বারটা দেখি, আরোহ আর অবরোহের উভয়ের লক্ষ্যটা কি থাকে, মানে আরোহ অবরোহ অনুমানের লক্ষ্যটা কি। এটা কিন্তু খুবই সহজ কোশ্চেন। আরোহের লক্ষ্য কি, অবরোহের লক্ষ্য কি? হ্যাঁ অনেকেই খ বলছো, কিন্তু অনেকে আবেগে ক বলে ফেলছো, বাট আবেগে ক বললে হবে না। আসলে এটা একটু ছিল, পরীক্ষণটা তো না, নিরীক্ষণ বললে একটু মানা যেত, বাট পরীক্ষণ কিন্তু কখনোই আরোহের প্রথম স্তর না। আরোহের প্রথম স্তর কিন্তু নাম দেওয়া। মনে রাখো, বাচ্চা হলে তার প্রথম কাজ কি? নাম একটা সিলেক্ট করা। এমনকি অনেকে হচ্ছে বাচ্চা যখন আমাদের হচ্ছে মনে করো বাচ্চা হচ্ছে হওয়ার আগেই কিন্তু নাম সিলেক্ট করে রাখে। সুতরাং নামটা অনেক বড় একটা বিষয়, আগে হচ্ছে সংজ্ঞায়নের জন্য। নেক্সট 3 নাম্বারটা বলো, 3 নাম্বারটা কি হবে? সবাই অ্যান্সার করবো। আচ্ছা সবার অ্যান্সার দেখতে যাচ্ছি, সবার। 3 নাম্বার আমাদের ইরশাদ বলছে ঘ, অজিত বলছে ঘ, তাবাসসুম বলছে ঘ, মারিয়া বলছে ঘ। ওকে, সবার অ্যান্সার দেখতে যাচ্ছি। বাকিরা, অজিত বলছে ঘ। হ্যাঁ, বাকিদের অ্যান্সার কোথায়? বাকিরা একটু বলো, এটা কি হবে? খুবই সহজ কোশ্চেন কিন্তু ভাই। আরোহ অবরোহের কাজটা কি, তার লক্ষ্যটা কি, তার উদ্দেশ্যটা কি? অলওয়েজ উদ্দেশ্য থাকবে কি? হ্যাঁ, আমাদের সামিয়া বলছে গ, অর্পিতা বলছে ঘ। ওকে, আমরা অ্যান্সারটা একটু দেখি। অ্যান্সারটা কি হবে? অরূপ বলছে ঘ, সৌরভ বলছে, ইভান বলছে হচ্ছে ঘ, সুমাইয়া ভুয়ান বলছে ঘ। আচ্ছা, প্রত্যেকের অ্যান্সার ঘ বলছে, তাহলে আসলেই ঘ হবে। দেখো প্রত্যেকে হচ্ছে ঐক্য মতে বসে আছে ঘ অ্যান্সার, এটা আসলেই ঘ অ্যান্সার। ঠিক আছে, তাহলে আরোহ অবরোহের মূল লক্ষ্য হচ্ছে সত্য প্রতিষ্ঠা করা। ঠিক আছে, নেক্সট 4 নাম্বার, প্রকৃতির নিয়মটা আসলে কি? প্রকৃতির যে নিয়ম আছে, প্রকৃতির নিয়মটা, এটা নিয়ে আমরা যদি কথা বলি ভাইয়া প্রকৃতির নিয়মটা কি, তাহলে হচ্ছে দেখবো। দেখো প্রকৃতির নিয়মটা কি, এটার একটা জিনিস আছে, সেটা আকারগত ভিত্তি। যে আকারগত ভিত্তি, ঠিক আছে, আকারগত ভিত্তি। এই আকারগত ভিত্তিটা আমাদেরকে বুঝতে হবে। আকারগত ভিত্তির আবার 2টা নীতি আছে। 1 নাম্বারটা কি? 1 নাম্বার হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি। প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি। আর 2 নাম্বার হচ্ছে আমাদের কার্যকারণ নিয়ম। প্রত্যেকটা কাজের পিছনে যে কারণ থাকবে সেটাই কার্যকারণ নিয়ম বলছি আমরা। তো কার্যকারণ, ঠিক আছে, কার্যকারণ। আর হচ্ছে আমাদের 1 নাম্বার বলছি প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি, যে প্রকৃতিতে একটা নিয়ম থাকবে, নিয়মের বাইরে। পিডিএফটা হচ্ছে ক্লাসটা করো, ক্লাসটা করলে কিন্তু পিডিএফটা লাগে না, কারণ দিন শেষে হচ্ছে এটা এমসিকিউ এর ক্লাস। যখন তোমাদের হচ্ছে আমি ফ্রিতে হচ্ছে ক্লাস নিব, 25-এর মনে করো হচ্ছে পরীক্ষার আগে আমাদের ফ্রি ক্লাস থাকবে, একদমই ম্যারাথন ক্লাস নিব, তখন হচ্ছে তোমার পিডিএফ দিয়ে দেবো। বাট এখন হচ্ছে পিডিএফ হচ্ছে এটা এমসিকিউ, ক্লাসটা করলেই পিডিএফ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে 4 নাম্বার বলছে হচ্ছে তোমরা ক। হ্যাঁ, বাকিদের অ্যান্সার কোথায়? বাকিরও একটা অ্যান্সার দাও। তাহলে আমরা দেখছি আকারগত ভিত্তি হচ্ছে, একটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি, আর একটা হচ্ছে কার্যকরণ নীতি। তো প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি মানে হচ্ছে প্রকৃতি সবসময় আসলে নিয়ম মেনে চলে, প্রকৃতির নিয়মের বাইরে কিছু করে না। এটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি, মানে প্রকৃতি সব জায়গায় সমান আচরণ করে। যদি বলছি প্রকৃতি সব জায়গায় সমান আচরণ করে, এই কথার মানে কি জানো? এই কথার মানে হচ্ছে এটা মৌলিক, এটা সব জায়গায় একই। যখন কোনো জিনিস সব জায়গায় একই টাইপের থাকবে, তার মানে সেটা হচ্ছে মৌলিক। ঠিক আছে, অ্যান্সার কিন্তু ক আসার কথা। আমরা এখন দেখবো আসলে অ্যান্সারটা কি। এটা অ্যান্সার কিন্তু ক আসার কথা। ঠিক আছে, সবসময় প্রকৃতির নীতি মানে প্রকৃতি কিন্তু সব জায়গায় সেম আচরণ করে, তাহলে প্রকৃতির নীতি কিন্তু সবসময় অলওয়েজ কি থাকবে? অলওয়েজ থাকবে হচ্ছে আমাদের, দেখো এটা কি আসছে? মৌলিক নিয়ম। তাহলে প্রকৃতির নিয়ম বা প্রকৃতির নিয়মানুবর্তিতার নিয়ম অলওয়েজ হচ্ছে ক। ঠিক আছে, মানে অলওয়েজ ক না, অলওয়েজ মৌলিক। এখানে ক আছে বলতে ক বলছি আমরা। প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি হচ্ছে মৌলিক নিয়ম। আমরা 5 নাম্বার চলে যাই। এখানে আমরা বলছি প্রকৃতি একই অবস্থায় একই আচরণ করে, এটাই হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি। তো এর দ্বারা আসলে কি বোঝাচ্ছে? প্রকৃতির নিয়মানুবর্তী, প্রকৃতি যে বৈচিত্র্যহীন, প্রকৃতি নিজের পুনরাবৃত্তি করে। এইটার কোশ্চেন অ্যান্সারটা কি হবে? এটা হচ্ছে ব্যাখ্যা দেওয়া লাগবে না, তোমরাই পারবা। খুবই সিম্পল একটা কোশ্চেন, যে প্রকৃতি আসলে কেমন আচরণ করে। হ্যাঁ, এক্সাম দিলে তো অবশ্যই ভালো হয়, কিন্তু আমাদের যারা পেইড ব্যাচে তাদের দেওয়া হবে। অফলাইন আসলে যারা হচ্ছে এরকম ফ্রিতে আসলে এক্সামটা কেমন হবে, তবুও আমরা তোমাদের ফ্রিতে ক্লাস নিব অনেকগুলা, প্যারা নাই। পরীক্ষার আগে অনেকগুলো ক্লাস নিব ফ্রিতে, যে ম্যারাথন ক্লাসটা। বাট এখন আমরা কিন্তু এমসিকিউ ক্লাস যেগুলো নিচ্ছি, যারা মিস করছো তারা হচ্ছে একটু জাস্ট স্ক্রল করলে পেয়ে যাবে যে ক্লাসগুলো আছে।
প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং বুধবারে কিন্তু ক্লাসগুলো হয়েছে যুক্তিবিদ্যার। ওকে, 5 নম্বরে আমাদের সৌরভ বলছে গ, ইশরাত বলছে গ, অজিত বলছে ঘ, তার সাইমা বলছে ঘ, এখন হচ্ছে ওকে লোনা এখনো বলে নাই, বাকি অনেক আরেকজন বলছে ঘ। হ্যাঁ, অনেকে গ আর ঘ বলতেছে। এটা দেখো বলছে হচ্ছে প্রকৃতি বৈচিত্র্যহীন, প্রকৃতি বৈচিত্র্যময় কিন্তু বলে নাই, বলছে প্রকৃতি হচ্ছে বৈচিত্র্যহীন, মানে এখানে বৈচিত্র্য থাকে না। তার মানে তো সেম কথা, প্রকৃতি একই আচরণ করে। গ কিন্তু এই 2 নাম্বারটা কিন্তু অ্যান্সারে আসবে। তোমরা যারা গ অ্যান্সার দিচ্ছ তাদের অ্যান্সার সঠিক হবে না, কারণ কি জানো? কারণ 2 নাম্বারের অ্যান্সারে আছে। সুতরাং অ্যান্সার দেখো, অ্যান্সার হচ্ছে ঘ। কারণ হচ্ছে 2 নাম্বার যেটা তোমরা বাদ দিচ্ছ সেটার অর্থ তো প্রকৃতি একই সময় একই আচরণ করে, তাই না? বৈচিত্র্যহীন মানে বৈচিত্র্য নাই, ব্যতিক্রম নাই, যার কারণে অ্যান্সারটা কিন্তু ঘ হবে। এটার অ্যান্সার ঘ হবে। কেন বুঝতে পারছো? প্রকৃতি দেখো নিজেকে সবসময় পুনরুল্লেখ করে, পুনরাবৃত্তি করে, একই কাজ বারবার করলেই তো নিজেকে পুনরাবৃত্তি করা বোঝায়। দেন বলছে প্রকৃতির নিয়মানুবর্তী, প্রকৃতি সবসময় নিয়ম মেনে চলে, এটাই প্রকৃতির নিয়মানুবর্তী। ওকে, তাহলে অ্যান্সার ঘ কিন্তু। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট বলছে আমাদের হচ্ছে কোভিড-19 এই যে ভাইরাসটা ছিল, যেটা হচ্ছে এসে অনেকের পড়ালেখায় মনে করো জট বাঁধা দিছে। যেমন আমি তার একটা সাক্ষী যে 20 সালে পরীক্ষা দিতে পারি নাই, যার কারণে আমি 22 সালে আমার ভার্সিটি শুরু হয়েছে, তো হিউজ একটা গ্যাপ চলে গেছে আমাদের। দেন হচ্ছে আমরা বলছি আমরা হচ্ছে এই যে করোনা ভাইরাস সবাই আমরা চিনি, আমাদের এই বয়সে সবাই চিনি, কারণ লাস্ট এটা হচ্ছে 20 সালে 21 সালে আমাদের বাংলাদেশে ছিল, বিশ্বেই ছিল এটা প্যান্ডামিক। তো এই কোভিড-19 ভাইরাস নিয়ে কিছু মানুষের ভাবনা এরকম যে প্রকৃতির নিয়মে এই ভাইরাসের আবির্ভাব এবং প্রকৃতির নিয়মে এটি চলে যায়। তাহলে এটার কথা কি? মানে প্রকৃতি, অনেকে কিন্তু এটা মনে করছেন এটা হচ্ছে প্রকৃতির নিয়মে আসে আর প্রকৃতির নিয়মে চলে যাচ্ছে। আমরা যখন প্রকৃতির বৈচিত্র্যের মাঝে ঐক্য এটা পড়ি, তখন কিন্তু এই জিনিসগুলো আমরা দেখি যে প্রকৃতির মাঝে এই যে বিষয়গুলো আসে বারবার, যে বৈচিত্র্যের মাঝেও মানে 200 বছর পর পর দেখা গেছে যে এই বড় বড় যেগুলা আমাদের প্যান্ডামিকগুলো আছে, বৈশ্বিক যে মহামারীগুলো আছে, এগুলো হচ্ছে 200 বছর পর পর আসে, যার কারণে এটা হচ্ছে এটারও একটা বৈচিত্র্যের মাঝে ঐক্য আছে। কিন্তু আমাদের উদ্দীপক থেকে এখন কোশ্চেন অ্যান্সারটা দাও তোমরা যে ভাইয়া এটা কি হবে? যেহেতু এটা প্রকৃতির নিয়মে ঘটতেছে, তার মানে এটার অ্যান্সার কিন্তু খুবই সহজ, এটার অ্যান্সার কিন্তু খুবই সহজ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা হ্যাঁ সবারই লস হচ্ছে অ্যাটলিস্ট, কারণ ওই সময় আমাদের যে ঘর বন্দি লাইভ কাটা হচ্ছে এটা লস না, স্বাভাবিক লাইফ থেকে একটু বিঘ্ন ঘটছে কিন্তু। তো এটার অ্যান্সার সবাই পারবা, এটার অ্যান্সার আসলেই ঘ, সবাই পারতেছো। তো এটার থেকে নেক্সটে চলে যাই। এই কোভিড-19 নিয়ে কথা বলছে, দেখো এইটার অ্যান্সার কিন্তু ঘ হবে, আমি বলে দিচ্ছি এটার অ্যান্সারটা তোমরা দেখে নাও। এটার অ্যান্সার ঘ কেন হবে? কারণ সেম, এটা তো প্রকৃতির নিয়মানুবর্তির কথা বলতেছে এবং প্রকৃতি সেম কাজই করে, প্রকৃতির নিয়ম অনুসারী, প্রকৃতির দাসত্ব, প্রকৃতির নিয়মের দাসত্ব, মানে প্রকৃতি দেখো কোনো কিছু দাস মানে কি, সে সেইটা মেনে চলে, সে তার গুরুর বা তার মালিকের কাজটা নিয়ম মেনে করে। তো দাসত্ব মানে প্রকৃতি সেম নিয়মে দাস, প্রকৃতি সবসময় নিয়ম মেনে চলে, এটা হচ্ছে প্রকৃতি নিয়মে দাসত্ব করে, প্রকৃতি তার পুনরাবৃত্তি করে। তো এই কথাগুলো বলতেছে, এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো সবই হচ্ছে আমাদের এই প্রকৃতি নিয়মানুবর্তী নীতিতে আছে, যার কারণে অ্যান্সার কিন্তু 7-এর ঘ 6-এর ঘই ছিল। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট বলছে হচ্ছে রহিম দেখতে পায় প্রকৃতিতে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে। রহিম যে দেখতে পায় প্রকৃতি সব মানে এক এক সময় এক একটা আচরণ করে। মনে করেন বাংলাদেশে আমাদের হচ্ছে 6 ঋতুর দেশ, সুতরাং এক এক সময় এক এক জিনিস কিন্তু ঘটে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে আমরা বলছি, তাছাড়া মনের মধ্যে একটা বিষয় খুবই দাগ কাটে, তা হলো একই অবস্থায় প্রকৃতি একই রকম আচরণ করে, একই অবস্থায় প্রকৃতি একই রকম আচরণ করে। তো এইখানে বলছে কি রাহিমের ভাবনার বিষয়টা আমরা কি বলতে পারি? এটাও সহজ জিনিস, এটা তোমরা পারবা। এটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তী নীতি, কারণ প্রকৃতি হচ্ছে সবসময় একই আচরণ করে। মনে রাখা সবসময় প্রকৃতির যে নিয়ম মেনে চলা, এই প্রকৃতির ওয়ার্ডের সাথে এরকম নিয়ম মানা বা একই সময় একই আচরণ করা বা খামখেয়ালিপনা নাই, এরকম ওয়ার্ডগুলো আসলে একদম চোখ বুঝে বলবা এটা প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি, যেটা হচ্ছে আকারগত ভিত্তির একটা নীতি, আর একটা হচ্ছে আসলে কার্যকারণ নীতি, ঠিক আছে? আর এই দুই নীতি যখন থাকবে তখন সেটাকে বলবো হচ্ছে বৈজ্ঞানিক আরোহ। এই দুই নীতি যখন একসাথে থাকবে। কার করোনা হয়েছিল? আমাদের তাবাসসুমের করোনা হয়েছিল, দেখছো একটা সাক্ষী হয়ে গেছে এখানে আমরা, করোনা হয়েছিল। ওকে, তাহলে আমরা নেক্সট এটা পারবা, হ্যাঁ এটা খুবই সহজে পারবা, সুতরাং এটার আমরা মানে আর ব্যাখ্যাটা না আসি। এরকম কোশ্চেন পরীক্ষায় মাস্ট আসবে, এরকম কোশ্চেন পরীক্ষায় মাস্ট আসবে, সুতরাং একটু ভেবে চিন্তে বুঝে শুনে লাগাবা। ওকে, তারপর এটা চলে যাই।
তারপর বলছি যে সেম কথাই বলছে, উদ্দীপক সেম। তো এই উক্ত নীতিতে আমাদের আসলে কি বর্ণনা করা হয়, উক্ত নীতিটা বর্ণনা করা হয় কিভাবে, মানে প্রকৃতির যে নিয়মানুবর্তের নীতি আছে এই নীতিটা কিভাবে বর্ণনা করা হয়, সদর্থকভাবে করা যায়, নর্থকভাবে করা যায়, নাকি পরিকল্পিতভাবে করা যায়? বলো তো এটা অ্যান্সার কি হতে পারে? এটা একটু ভাবার বিষয় আছে, মানে তুমি আসলে প্রকৃতির নিয়মানুবর্তের নীতিটা কিভাবে হবে, ভাবার না, সহজই আছে। করোনা মানুষের সৃষ্টি হতে পারে, এটা রাশেদ, ওর তো আমার নামে নাম, ঠিক কথা বলছে। হতে পারে এমন। আমাদের সাথে সামিয়া জয়েন করছে। ওকে, এই অ্যান্সারটা বলো একটু। সবাই ক্লাস থেকে চলে গেলে কিন্তু ক্লাসটা আমি বেশিক্ষণ নিতে পারবো না, ক্লাস শেষ হয়ে যাবে। দেখো 9 নাম্বার চলে আসছি, আমাদের বেশি এমসিকিউ নাই তো, আমরা 30টার বেশি তো থাকেও না। বাট এই রিলেটেড বা এই টপিকের এমসিকিউ কিন্তু আসবে পরীক্ষায়, এমনই কোশ্চেন পরীক্ষা আসবে। এখানে দেখছি রহিম দেখতে পায় প্রকৃতিতে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে, তো তার মনে হচ্ছে বিভিন্ন বিষয়ে দাগ কাটে, আর তা হলো একই অবস্থা প্রকৃতি একই রূপ আচরণ করে। মানে বুঝতে পারছি এটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিত নীতির কথা বলতেছে, প্রকৃতির নিয়মানুবর্তিত নীতির কথা বলতেছে। তো এখানে অ্যান্সারটা কি হতে পারে আমাদের? এটা হচ্ছে নিয়মানুবর্তী সদর্থকভাবে প্রকাশ করে। আমরা কিন্তু দেখছিলাম প্রকৃতি নিয়মানুবর্তী সদর্থকভাবে প্রকাশ করা যায়, নর্থকভাবে প্রকাশ করা যায়। সুতরাং এখানে হচ্ছে আমাদের হচ্ছে পরিকল্পিতভাবে হয় কিনা। তো অ্যান্সারটা আমরা দেখবো কোনটা হয়। তোমাদের অ্যান্সার হচ্ছে ক ছিল, তাদের অ্যান্সারটা সঠিক। যাদের অ্যান্সার ক, এখানে অধিকাংশই অ্যান্সার ক দিছো, তাহলে যারা অ্যান্সার ক দিছো তাদের অ্যান্সারটা হচ্ছে সঠিক, ঠিক আছে, তাদের অ্যান্সার সঠিক। বাট এখানে কিন্তু এই পরিকল্পিতভাবে আসলে কিছু হচ্ছে না, প্রকৃতি আসলে পরিকল্পিতভাবে কিছু হচ্ছে না, নিয়ম মেনে হচ্ছে। যদি বলতো নিয়মানুবর্তী তাহলে হতো। এখন বলো আরোহের আকারগত ভিত্তি কত প্রকার? আমি একটু প্রথমের দিকে এই টপিক নিয়ে কথা বলছি, 2 নাম্বার কি 3 নাম্বার কোশ্চেনে ডিটেলসে বলছি, এটা আশা করি পারবা। আমাদের সাথে হৃদয়, সাবরিনা এরা সবাই জয়েন করছে এখন আবার। ওকে ওকে, সবাই ক্লাস শেষ করবো আশা করি একসাথে। তো বলছি হচ্ছে আমাদের আরোহের আকারগত ভিত্তি কয় প্রকার? আমরা কিন্তু একটু আগে বলছিলাম ভাইয়া যে আরোহের আকারগত ভিত্তি কি। আরোহের আকারগত ভিত্তি ছিল কি? আকারগত ভিত্তি, এটা নিয়ে কথা বলছি, তোমরা এটা অ্যান্সার বলো। আমি একটু বস্তুগত ভিত্তিতে আসি, যে বস্তুগত ভিত্তি। তো বস্তুগত ভিত্তি কি কি ছিল? বস্তুগত ভিত্তি কিন্তু দুইটা, যে আমাদের সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে আরোহ ও আরোহের ভিত্তি। তো সেখানে আমাদের ওই ভিত্তিতে আমরা কি দেখতে পাই? ওই ভিত্তিতে হচ্ছে আমরা আরোহের যে আকারগত ভিত্তি এবং বস্তুগত ভিত্তি, এই দুইটা ভিত্তি দেখতে পাই। আকারগত ভিত্তি দুইটা নীতি আমরা দেখছি একটু আগেই, ওই নিয়ে অনেক কোশ্চেন ছিল। প্রকৃতির নিয়মানুবর্তী নীতি ছিল, কার্যকরণ ছিল। এরপরে আমরা দেখতেছি হচ্ছে বস্তুগত ভিত্তি। তো বস্তুগত ভিত্তিরও দুইটা নীতি আছে। দুইটা নীতি কি কি? একটা হচ্ছে পরীক্ষণ, যেটা হচ্ছে কোথায় করা হয়? পরীক্ষণ যেটা হচ্ছে আমাদের কোনো ল্যাবে করা হয়, কোনো ল্যাবে, ঠিক আছে? এই যে ল্যাবে করা হবে, এটা হচ্ছে মানে এক কথায় কৃত্রিম পরিবেশে, এটা মনে রাখবা, কৃত্রিম। এই নিয়ে টপিকে কোশ্চেন আসতে পারে যে কৃত্রিম পরিবেশে করা হয়। পরীক্ষণ অলওয়েজ কৃত্রিম পরিবেশে করা হবে। আর যেটা নিরীক্ষণের কথা বলছি আমরা, নিরীক্ষণ সেটা কোথায় করা হয় ভাইয়া? সেটা হচ্ছে সবসময় প্রাকৃতিক পরিবেশে, কারণ আমরা প্রকৃতির সকল উপাদান দেখে আমরা হচ্ছে নিরীক্ষণটা করব প্রাকৃতিক পরিবেশে। তাহলে যে আমরা বলছি পরীক্ষণটা সবসময় ল্যাবে বা কৃত্রিম পরিবেশে করা হয়, আর নিরীক্ষণটা সবসময় প্রাকৃতিক পরিবেশে করা হয়। সেটা হচ্ছে আমাদের যে টপিকের। হ্যাঁ, এখন তোমরা বলতে পারছো সবাই অ্যান্সার ক হচ্ছে 10, দেখ সবার অ্যান্সার কই হবে আশা করি, কারণ কই অ্যান্সার। পরীক্ষণে যেমন দুটো নীতি আছে আমাদের, ঠিক তেমনি হচ্ছে আমাদের কি আছে এখানে হচ্ছে আমাদের বস্তুগত ভিত্তিরও দুইটা নীতি আছে। দেখলাম পরীক্ষণ ও নিরীক্ষণ, সেম হচ্ছে আমাদের আকারগত ভিত্তির দুইটা নীতি ছিল। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, দেখছো তাহলে প্রত্যেকের অ্যান্সার সঠিক। ওকে, আমরা নেক্সটে যাই। ও, আমাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট করে ফেলি, যেহেতু আমাদের যারা 25-এর আছে অনেকেই জানো না, 25-এর জন্য কিন্তু আমাদের দুইটা ব্যাচ চলতেছে। র্যাপিডের যারা পরীক্ষার্থী ওদের র্যাপিড ব্যাচ, এবং সকল সাবজেক্টের আমাদের হচ্ছে সায়েন্স বাদে এক কথায় মানবিক এবং ব্যবসায়ের, এবং ওখানে অ্যাকাউন্টিং যারা ইকোনমিক্স পড়তে চাও তাদের জন্য কিন্তু আমাদের ইকোনমিক্সে একটা ব্যাচ আছে। দেন বলছে আমরা হচ্ছে 26-এ যারা আছে গোল্ডেন ব্যাচ চলতেছে কিন্তু আমাদের মানবিক এবং ব্যবসায়ের, এবং হচ্ছে ইকোনমিক্স 0 to Hero চলতেছে। সুতরাং যারা আসলে এখানে ভর্তি হয়ে যেতে পারো, যারা ভর্তি হতে চাও। নেক্সট চলে আসি, আরোহের কোটাভাস কি? এটা আমরা অপশন ছাড়া বলতে পারবা কেউ? আরোহের কোটাভাস কি? আচ্ছা, অপশনে আসি। এই কোটাভাস আসলে কি বোঝাচ্ছে? কোটাভাসটা আমাদের কি বোঝাচ্ছে খেয়াল করো। কোটাভাস
মনে করো প্রথমে যা মনে হবে পরে সেটা চেঞ্জ হয়ে যাবে, পরে সেই ধারণা আসলে চেঞ্জ হয়ে যাবে, সেই ধারণা চেঞ্জ হবে, ধারণা পরিবর্তন হবে। এই জন্য মানে খুব দ্রুত কোনো কিছু সিদ্ধান্ত নিতে হয়, একটু ধীরে সুস্থে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হয়, ঠিক আছে। হ্যাঁ, পরীক্ষণ নিরীক্ষণ, অনেকে কমেন্ট আমি লেটে দেখতেছি। হ্যাঁ, দুইটাই ছিল অ্যান্সার, ঠিক আছে। 10-এর অ্যান্সার প্রত্যেকের হয়েছে, মাশাআল্লাহ। এরকম অ্যান্সার দেখতে চাই। 11 নম্বরের অ্যান্সারটা বড়, এখন দেখি। হ্যাঁ, মানে এক কথায় প্রথমে দেখে যেটা মনে হবে পরবর্তীতে ধারণাটা চেঞ্জ হয়ে যায়। এই প্রথমে মনে হবে মানে প্রথমে যা মনে হবে পরবর্তীতে কি হবে, পরে সেই ধারণা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এটাই হচ্ছে আরোহের কূটাভাস। এখন আরোহের কূটাভাসের আমাদের কি বলছে, আরোহের কূটাভাসটা কি? আরোহের কূটাভাস হচ্ছে অনেকে গ বলছো, অনেকে ক বলছো, খ গ কোনটা হবে দেখি অ্যান্সারটা কি হবে। আপাত অসঙ্গত মতবাদ, ঠিক আছে। যারা অ্যান্সার খ বলছো, হ্যাঁ অধিকাংশ অ্যান্সার খ বলছো, অ্যান্সার খই হবে, আপাত অসঙ্গত মতবাদ, ঠিক আছে। আমি ডিটেলসে পড়ালে মনে হচ্ছে তোমরা ক্লাস থেকে চলে যাচ্ছ, ডিটেলস ছাড়াই পড়াই, সেটাই বেটার। ওকে, নেক্সট 12 নম্বর কোশ্চেন, কারণকে বিশ্লেষণ করলে কোন ধরনের শর্ত পাওয়া যায়? কারণকে বিশ্লেষণ করলে কোন ধরনের শর্ত পাওয়া যায়? মানে শর্ত আমরা জানি অনেক একাধিক শর্তের বা অনেকগুলো শর্তের সমষ্টি হচ্ছে কারণ, অনেকগুলো শর্তের সমষ্টি হচ্ছে কারণ, ঠিক আছে। তাহলে আমরা বলছি অনেকগুলো শর্তের সমষ্টিকে আমাদের কারণ বলা হচ্ছে। তো এখানে আমাদের বলছে কারণকে বিশ্লেষণ করলে কোন ধরনের শর্ত পাওয়া যায়। মানে সদর্থক মানে আমরা যুক্তিবিদ্যা ভাষায় জানি সেটা হচ্ছে পজিটিভ, আর নর্থক মানে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। নর্থক মানে হচ্ছে নেগেটিভ, তাহলে সদর্থক মানে হচ্ছে অলওয়েজ পজিটিভ বা হ্যাঁ বাচক, আর নর্থক মানে হচ্ছে না বাচক, ঠিক আছে। এখন বলছে কারণকে বিশ্লেষণ করলে কোন ধরনের শর্ত পাওয়া যায়। কারণকে বিশ্লেষণ করলে সদর্থক শর্ত পাওয়া যায়, নাকি নর্থক শর্ত পাওয়া যায়, নাকি সদর্থক নর্থক দুটাই পাওয়া যায়, নাকি হচ্ছে আবশ্যিক মানে হচ্ছে যেটা ফরজ, নামাজ ফরজ, রোজা রাখা ফরজ, এরকম আর কি। তো অ্যান্সার অনেকে বলছে ঘ, ইরশাদ বলছে ঘ, আচ্ছা সাইমা বলছে ঘ, অজিত বলছে ঘ, তাহমিদ বলছে গ। এটা 12 নম্বর ছিল, হ্যাঁ 12 নম্বরটা। খরগোশ মানে মারিয়া বলছে হচ্ছে ঘ, সুমাইয়া বলছে ক। আচ্ছা, এত কনফ্লিক্টে না যায়, আমরা অ্যান্সারে আসি। অ্যান্সার দেখো, মানে কোনো জিনিসকে আমরা বলছিলাম কি, কোনো জিনিসকে আসলে প্রকাশ করা যায় দুইভাবে, একটা হচ্ছে সদর্থকভাবে, একটা হচ্ছে নর্থকভাবে। আমরা যেমন বলি এভরি ম্যাটার্স হ্যাজ মেরিটস অ্যান্ড ডিমেরিটস, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, সেম ভাই এখানে হচ্ছে প্রত্যেকটা জিনিসকে আমরা পজিটিভলি প্রকাশ করতে পারবো, নেগেটিভলি প্রকাশ করতে পারবো। এই জন্য কারণকে বিশ্লেষণ করলে আমরা দুই ধরনের শর্ত পাবো, একটা হচ্ছে সদর্থক শর্ত আর একটা হচ্ছে নর্থক শর্ত। খুবই সহজ ছিল কিন্তু কারণ শর্ত। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন চলে যায় ভাইয়া। নেক্সট কোশ্চেন বলছে কারণটা আসলে কি? কারণ কি অনুগামী নাকি অগ্রগামী? এই অ্যান্সারটা বলো, কারণটা আসলে কি? কারণ কি অনুগামী নাকি অগ্রগামী? অনু মানে কি জানো, আর অগ্র মানে কি বলো একটু দেখি। নাকি হচ্ছে পশ্চাৎগামী নাকি প্রতিগামী? যারা পড়ো না তাদেরকে মাইর দেওয়া উচিত, পড়ে ফেলবে না, পরীক্ষা চলে আসছে না আর পড়া নাই ওটা। ইশরাত এই কথা বলছে, ইশরাত তুমি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট না, তোমার তো ক্লাস নিছি অধ্যায়ের উপর, তুমি যদি এখন বলো ভাই এক করি নাই, তাহলে তোমার মাইর দেওয়া উচিত। ওকে, তাহলে 12 নাম্বারটা দেখছি, 13 নাম্বারে আসো। 13 নাম্বারটা কি হবে? তেরো নম্বর অ্যান্সারটা কি হবে একটু বলি। তেরো নম্বর দেখো বলছে এখানে অনুগামী নাকি অগ্রগামী। কারণটা আসলে অনুগামী নাকি অগ্রগামী? অনুগামী নাকি অগ্রগামী? ওকে, 13 নম্বর অনেকে বলছে খ, আমরা দেখি অনেকে বলছে গ অগ্রগামী। কারণ কিন্তু আগে, মনে রাখবো আমরা কারণ আর কার্য পড়ছি না ভাইয়া। কারণ আর কার্যে কি পড়ছি আমরা? কারণ দেখো কেমন বলছি, কারণ, কারণ হচ্ছে অলওয়েজ কি, কারণ হচ্ছে আগে ঘটে, আগে। আর কার্য সহজে বলি আগে আর পরে, এটা বলতে বুঝবা। আর কার্য হচ্ছে পরের বিষয়,
পরের বিষয়, পরে পরে ঘটে, ঠিক আছে। তো বলছি কারণ আমাদের অলওয়েজ আগে ঘটবে, তারপরে কিন্তু আমরা কার্যটা করব। এক কথা প্রত্যেকটা কাজের পিছনে যে কারণ থাকে, মানে কারণটা পূর্ববর্তী ঘটনা আর কার্যটা হচ্ছে পরবর্তী ঘটনা। তাহলে আমরা এখন সহজে বুঝতে পারছি, তাহলে আমরা বুঝতে পারছি এখানে হচ্ছে আমাদের কারণ বললে আমাদের হচ্ছে কি, কারণ বললে হচ্ছে আমাদের অগ্রগামী, ঠিক আছে। সে হচ্ছে আগে, অগ্র মানে সবার আগে, ঠিক আছে, আগে আছে। সুতরাং আমাদের সবসময় কি, আমাদের কারণ আগে থাকে। দেখে হচ্ছে আমরা বলছি হচ্ছে আমাদের কার্যটাকে একটু দেখি, কার্য নিয়ে কোশ্চেন আসে অনেকটা। কার্যটা তাহলে কি, কারণ তো অগ্রগামী বুঝলাম, এখন কার্যটা কি, কার্যের অ্যান্সার আমি নিজেই দিয়ে দিই। কার্যের অ্যান্সার হচ্ছে অনুগামী। যেহেতু কারণ অগ্রগামী, কারণ হচ্ছে আগে, তাহলে তাকে অনুসরণ করতেছে কি, কার্য। প্রত্যেকটা কাজের পিছনে কারণ থাকবে, কারণ ছাড়া কোনো কাজ ঘটবে না, এটা হচ্ছে কার্যকারণ নিয়ম। তাহলে এটা হচ্ছে আমাদের অনুগামী, ঠিক আছে, মনে রাখবা। কারণ অগ্রগামী, কার্য অনুগামী, কারণ অগ্রগামী, কার্য হচ্ছে অনুগামী। হ্যাঁ, 14 নম্বর অ্যান্সারটা ক, তোমরা বুঝতে পারছো, মানে অলওয়েজ কার্য হচ্ছে পরে থাকে কারণের, এই জন্য সেটা অনুগামী, কাউকে অনুসরণ করতেছে। আর কার্য হচ্ছে কাউকে অনুসরণ করছে না, সে আগে যাচ্ছে, সেই জন্য অগ্রগামী। নেক্সট কোশ্চেন, হ্যাঁ এটা আমাদের হয়। দেখো, একটি সুন্দর মুখ দেখে পরীক্ষা দিতে যাওয়াই কাজল পরীক্ষায় GPA 5 পেয়েছে। মানে পরীক্ষা দিতে যাবা, একটা সুন্দর ফেস দেখবা, তো সেই হিসেবে কাজলের মধ্যে হচ্ছে কাজল A+ পাইছে। দেন এখানে বলতে হচ্ছে আমাদের অতএব সুন্দর মুখই হচ্ছে GPA 5 পাওয়ার কারণ। সুন্দর মুখ দেখে পরীক্ষা দিতে গেলে GPA 5 পাওয়া যায়, সুতরাং সুন্দর মুখই হচ্ছে আমাদের GPA 5 পাওয়ার কারণ। এটা হচ্ছে কাজলের অভিমত। তো এখানে বলতেছে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে। এখন বলো ভাই অনুপপত্তি কি, যদি বলো যে অনুপপত্তি কাকে বলে, তো সেটা আমরা বলি অনুপপত্তি মানে হচ্ছে যুক্তিবিদ্যায় কোনো নিয়মের লঙ্ঘন। যদি আমাদের কোনো নিয়ম ভঙ্গ হয়, কোনো নিয়ম ভঙ্গ হয়, ঠিক আছে, এই ভঙ্গের কথা বলছি, বা নিয়ম লঙ্ঘন। এই নিয়ম লঙ্ঘন হলেও আমরা কি বলছি, লঙ্ঘন হলেও আমাদের কি হবে, লঙ্ঘন বা নিয়ম ভঙ্গ হলে আমাদের সেটাকে বলবো হচ্ছে অনুপপত্তি। যুক্তিবিদ্যার একটা নিয়ম আছে, মানে প্রত্যেক বিষয়ের কোনো কোনো বিষয়ের নিয়ম আছে, যেমন যৌক্তিক সংজ্ঞা। আমরা নেক্সট ক্লাস থেকে বা নেক্সট বৃহস্পতিবার যৌক্তিক সংজ্ঞা থেকে শুরু করব। তো যৌক্তিক সংজ্ঞা, ওখানে দেখবা 5টা নিয়ম আছে, নিয়মের অনুপপত্তি আছে। সেম আমাদের যৌক্তিক প্রত্যেকটা যে বিষয়গুলোর নিয়ম থাকা দরকার, যেমন আবর্তনের নিয়ম আছে 4টা, প্রতিবর্তনের নিয়ম আছে 4টা, এই প্রত্যেক নিয়ম, সহানুমানের নিয়ম আছে। তো নিয়ম যখন না মানে তখন আমাদের কি হবে, তখন আমাদের কিন্তু কি হবে, তখন আমাদের হচ্ছে অনুপপত্তি ঘটবে। সেম তাহলে যুক্তিবিদ্যা কোনো নিয়মের লঙ্ঘনকে আমাদের অনুপপত্তি ঘটবে যদি নিয়মের লঙ্ঘন হয়। শিরিক, হ্যাঁ শিরিক দিতে পারতাম, কিন্তু এখানে শিরিক কিন্তু দিব না আমরা শিরিক, কারণ শিরিক আমাদের যুক্তিবিদ্যা ভাষায় নাই। ওকে, তাহলে বলছি আমরা এটা কোন ধরনের অনুপপত্তি। এটা আসলে যারা বলছো গ, প্রত্যেকে দেখলাম অ্যান্সার গ বলছো, এটার অ্যান্সার গই হবে, কারণ এটা হচ্ছে আমাদের কাকতালীয়, এটা হচ্ছে আমাদের কাকতালীয়, ঠিক আছে। এগুলো কাকতালীয় বিষয়, মানে কাকতালীয়, এটা হয় নাকি কখনো, কাকতালীয় অ্যান্সার সবার ঠিক আছে। নেক্সট, এই যে কথাটা বলছে কাকতালীয় অনুপপত্তি ঘটছে, তো এর সাথে কি হয়েছে, এটা হচ্ছে কার্যের সাথে কারণের সম্পর্ক না থাকার কারণে। হ্যাঁ, এটা অপশনে থাকতেই পারে, কার্যের সাথে কারণের সম্পর্ক না থাকার কারণে। তারপরে বলছে হচ্ছে সুন্দর মুখ দেখতে পাওয়া, সুন্দর মুখ দেখতে পাওয়া, তো হচ্ছে পরিবর্তনশীল ঘটনাকে কারণ বলা। এটা অ্যান্সারটা দেখো, প্রত্যেকটা হচ্ছে এখানে সুন্দর মুখ দেখতে না পাওয়ার কারণে অনুপপত্তি ঘটছে, এখানে কাজের সাথে কারণের সম্পর্ক না থাকার কারণে, পরিবর্তনশীল ঘটনাকে কারণ বলার কারণে। সুতরাং অ্যান্সার কিন্তু সব কয়টাই। দেন আমরা পরেরটা চলে আসি। নেক্সট, কার্য সংমিশ্রণ কত প্রকার। এখান থেকে সিকিউ আসে, তোমরা মনে রাখবে যে কার্য সংমিশ্রণ, এই টপিক থেকে সিকিউ আসে পরীক্ষায়, যে কার্য সংমিশ্রণ কত প্রকার, এটা কিন্তু বলো কত প্রকার। এই কার্য সংমিশ্রণ থেকে আমাদের অবশ্যই পরীক্ষায় কোশ্চেন আসবে। বলছি কার্য সংমিশ্রণ কত প্রকার। এখানে দেখো কার্য সংমিশ্রণ কত প্রকার। যুক্তিবিদ্যা কত সহজ, এটা কি কঠিন? আমাদের সময় বলছে কঠিন, সহজ না, অনেক সহজ খুবই। তো বলছি কার্য সংমিশ্রণ কত প্রকার। 17 খ বলছে আমাদের
কারোর কাছে লাঠি থাকলে ওই ওই ওকে সিলেটে মাইরে আসো। ও হচ্ছে আমাদের ব্যাচের স্টুডেন্ট হয়েও সুন্দর সুন্দর অ্যান্সার দিচ্ছে, তো ওকে মারা দরকার লাঠি দিয়ে। 17 তাহমিদ বলছে ক, আমাদের তাহমিদ বলছে মানে গ হবে, তাবাসসুম বলছে ক, লাবণী দাস বলছে খ। আচ্ছা, তাবাসসুম বলছে ক। ওকে, আমরা এটা দেখি কাজু সংমিশ্রণ। দেখো কাজু সংমিশ্রণ হচ্ছে এখানে আমরা কি পাচ্ছি, একটা হচ্ছে আমাদের পাচ্ছি সমজাতীয়, সমজাতীয়, আর একটা হচ্ছে কি পাচ্ছি এখানে আমরা ভিন্ন জাতীয়। মনে করো আমার এই ঘরে 100 ওয়াটের 5টা বাল্ব লাগানো, তো প্রত্যেকটা থেকে কিন্তু আলো আসতেছে, তখন 500 ওয়াট আলো পাবো, সুতরাং এটা হচ্ছে সমজাতীয়। আর যখন আমি হচ্ছে মনে করো একটা ঘরে বা একটা এসব বাদ, আমি মনে করো আমার হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা গ্যাস নির্দিষ্ট অনুপাতে নির্দিষ্ট তাপমাত্রায় একসাথে একত্রিত করলে পানি পাওয়া যায়। তো আমাদের এইচ 2 অণু হাইড্রোজেন আর 1 অণু অক্সিজেন, এটা এখানে কি হয় পানি। তো আগে কিন্তু এরা ছিল কি, আগে ছিল এরা হচ্ছে হাইড্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস, তো এই দুইটা মিলে কিন্তু পানি হয়েছে, কিন্তু আগে কিন্তু একটা ভিন্ন জিনিস ছিল, এখন আর একটা ভিন্ন জিনিস হয়েছে, তো যার কারণে এটা ভিন্ন জাতীয় কাজ করছে। এখন বলো কাজু সংমিশ্রণ কয় প্রকার? আগের অ্যান্সার বাদ দিচ্ছি, এখন অ্যান্সার বলো এটা কি হবে। হ্যাঁ পড়লেই, আমাদের জুই অনেক ভালো কথা বলছে ভাইয়া, যে পড়লেই সহজ। পড়লে ভাই সবকিছু সহজ, পড়লে বাংলাদেশের বইটই বা তুমি হচ্ছে ভালো করবা। আমরা পড়ি না, তো আমরা তো ফাঁকিবাজ, আমাদের মতো ফাঁকিবাজ কেউ আছে? আমাদের মতো ফাঁকিবাজ নাই। আমরা পড়লে আসলে ভালো করতাম, কিন্তু আমরা পড়ি না, কিতনা ফাঁকিবাজ। ওকে, তাহলে আমরা বলছি এটা যাবে না। এটা কি হবে, যে কাজু সংমিশ্রণ হচ্ছে 2 প্রকার। যারা এখন 2 প্রকার বুঝছো আমি লেখার পরে, তারা তো আই গেস পারছে এটা। হ্যাঁ, নেক্সট কোশ্চেন। যে কথাটা বলছিলাম, হাইড্রোজেন ও অক্সিজেনকে নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে তড়িৎক্ষণের মানে আমরা তাপমাত্রার মাধ্যমে মিশালে এর ফলে কিন্তু পানি উৎপন্ন হয়, এরূপ কাজু সংমিশ্রণ কি বলে? এটা যদি না পারো সবাইকে পিটাবো এখন, মানে এই অ্যান্সারটা না পারলে পিটানো উচিত। অ্যান্সারটা বলো কি হবে? খুবই সহজ ভাই, 18 দেখ যে অ্যান্সার পারবে না সে হচ্ছে গাধা। তোমরা ক্লাস থেকে চলে গেলে কাদের নিয়ে ক্লাস করতাম? ক্লাসে তো থাকা লাগবে। ইয়েস তাহমিদ সেরা, ভালো লাগছে, তোমাকে একটা কেয়ার দেওয়া উচিত। নেক্সট এই অ্যান্সারটা বলো সবাই, যে হাইড্রোজেন অক্সিজেন এক দুইটা মেশালে পানি হচ্ছে, একটু আগে বলছি। তো অ্যান্সার যে পারবে না তারে কি করা উচিত? এখানে বলছে হচ্ছে আমাদের ইশরাত বলছে খ, অজিত বলছে খ, আফরিন বলছে খ। আচ্ছা খ অ্যান্সার সবাই বলতেছো, এটা একটু আগেই আলোচনা করছি, জাস্ট 30 সেকেন্ড আগে, সুতরাং অ্যান্সার সবারই পারা উচিত। তাবাসসুম বলছে খ, লাবণী খ, অর্পিতা খ, পূজা খ। আচ্ছা শফিকুল বলছে খ। ঠিক আছে সবার অ্যান্সার ঠিক আছে। এখন এই যে এখন এই যে হাইড্রোজেন অক্সিজেন দুইটা মানে গ্যাস ছিল, পরবর্তীতে পানি হয়ে গেছে, তো ভিন্ন জাতীয় কাজ হয়েছে। আর যখন বলছিলাম যে জাস্ট একই টাইপের কাজ করবে সবাই, তখন সেটা হচ্ছে কি সমজাতীয় হবে। অ্যান্সার ঠিক আছে। নেক্সট কোশ্চেন, মৃত্যু কি? মৃত্যু খুবই বাস্তব একটা মানে প্রাকৃতিক বিষয়, যে মৃত্যু সবারই হবে, জন্ম নিলেই মৃত্যু হবে, মানে সবাই মারা যেতে পারে, তো সুতরাং জন্ম নিলে যে মৃত্যু হবে এটা একটা আমাদের কি, মৃত্যুটা আসলে কি হবে, মৃত্যুটা কি হবে এটা বলো। তো আমার একটা অপশনে আসি, মৃত্যু আসলে কি এটা কোনো ঘটনা, কোনো কারণ, কোনো কার্য, আর কোনো বিবরণ? বলো তো যুক্তিবিদ্যা ভাষায় এটা মৃত্যুটা আসলে কি? ইশরাত বলছে কার্য, অর্পিতা বলছে খ, বাকিরা অ্যান্সার বলো মৃত্যুটা আসলে কি? মৃত্যুটা কি কারণ নাকি কার্য নাকি হচ্ছে ঘটনা? এটা নিয়ে একটু কথা বলি আমরা, মৃত্যুটা আসলে কি, তোমরা অ্যান্সারটা করো। দেখো আমাদের হচ্ছে বলতেছে আমরা
একাধিক কারণ মনে করা, মানুষ গুলি খেয়ে মারা যেতে পারে, গলায় ফাঁসি দিয়ে মারা যেতে পারে, বিষ পান করে মানুষ কি করতে পারে, মারা যেতে পারে, বার্ধক্যের কারণে মানুষ মারা যেতে পারে, বার্ধক্যের কারণে মানুষ মারা যেতে পারে। এটা আসলে এটা আবেগে দিয়ে ফেলছি, এটা মুছতে হবে আসলে। তো মানুষ হচ্ছে রোগাক্রান্ত হয়ে মানুষ মারা যেতে পারে, রোগাক্রান্ত হয়ে মানুষ মারা যেতে পারে, মানুষ দুর্ঘটনায় পড়ে মানুষ কিন্তু মারা যেতে পারে। তো এইগুলো সবই হচ্ছে আমাদের কারণ। এর ফলে কিন্তু একটাই কাজ হচ্ছে, সেটা কি, মানুষের কিন্তু আলটিমেটলি মৃত্যুই ঘটতেছে। ঠিক আছে, মানে একাধিক কারণে যখন একটা কাজ ঘটবে তখন তাকে কি বলা হয়, একাধিক কারণে যখন একটাই কাজ ঘটবে তখন তাকে আসলে আমরা বলি, এই যে মতবাদ, এই মতবাদকে বলা হয়, এই মতবাদ যেটা কথা বললাম, এই মতবাদটা কি, বহু কারণবাদ। ঠিক আছে, এই যে মতবাদের কথা বলছি এটা হচ্ছে বহু কারণবাদ। মনে রাখবে হচ্ছে এই অধ্যায়ের সপ্তম অধ্যায়ের সিকিউ কোশ্চেন কেমন আসবে, সপ্তম অধ্যায়ের সিকিউ থাকবে হচ্ছে জনগণ কমে যাচ্ছে, জনগণ ইন্টারেস্ট কমে যাচ্ছে, লজিকের ইন্টারেস্ট কমে যাচ্ছে, ওদের লজিক লাগতেছে না, সুতরাং কমে যাচ্ছে। আমরা যেটা বলছি সেটা হচ্ছে এই যে মতবাদ, যখন হচ্ছে আমরা বহু কারণের কারণে একটাই কার্য ঘটবে, অনেকগুলো কারণে একটা কার্য ঘটে, মনে করো সামাজিক পরিবর্তনটা ঘটতেছে, তো বিপ্লবের কারণে ঘটতে পারে, আন্দোলনের কারণে ঘটতে পারে, মানে অর্থনৈতিক উন্নয়নের কারণে ঘটতে পারে, জনগণের সচেতনতার কারণে সামাজিক পরিবর্তন ঘটতে পারে, অনেকগুলো কারণ আছে, কিন্তু কার্য কিন্তু একটাই, সামাজিক পরিবর্তন। মনে করো পানির উৎস, পানি আমরা হচ্ছে টিউবওয়েল থেকে পাই, সমুদ্র থেকে পাই, বৃষ্টির পানি থেকে পাই, ঝর্ণা থেকে পাই, ঝিরি থেকে পাই, নদী নালা থেকে পাই, গভীর নলকূপ থেকে পাই, কুয়া থেকে পাই। তো এগুলো কারণ, একটাই কার্য, সেটা পানি পাচ্ছি। তো এই কথা বলতেছি, সেটা হচ্ছে অনেকগুলো কারণে যখন একটা কাজই ঘটবে তখন সেটা হচ্ছে বহু কারণবাদ। আর এই মতবাদটা কে দিছিল, এই মতবাদটা দিছিল হচ্ছে মিল, আই গেস। তো মতবাদটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তোমাদের পরীক্ষায় এই মানে বহু কারণবাদ, এই যে মতবাদ পরীক্ষায় আসবে সিকিউ, এরকম একটা উদাহরণ দিয়ে দেবে উদ্দীপকে, সেখান থেকে কোশ্চেন আসবে। আর একটা কোশ্চেন আসবে হচ্ছে কার্য সংমিশ্রণ থেকে, মনে করো কার্য সংমিশ্রণের উদ্দীপক দিল, তো সেখান থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, হ্যাঁ। আর পড়ালেখার কারণে মানুষ মারা যায়, ঠিক আছে, কথা সত্য, পড়ালেখার কারণে মানুষ ভালো হয়। কি বলতাম, ঠিক আছে। তাহলে এই অ্যান্সারটা পারছো, আশা করি তোমরা। মৃত্যুটা হলে একটা কার্য, তোমরা এখন বুঝতে পারছো। আমরা তাহলে এখন মৃত্যু কার্য এটা বুঝতে পারছি। আর বললাম হচ্ছে বহু কারণবাদ, পরীক্ষায় মনে রাখবা এই সপ্তম অধ্যায় সিকিউ কোন টপিক থেকে আসবে, সপ্তম অধ্যায় সিকিউ আসবে বহু কারণবাদ আর কার্য সংমিশ্রণ, বহু কারণবাদ আর কার্য সংমিশ্রণ। ঠিক আছে, এই যে একটু মনে রাখবা যে কোথা থেকে কোশ্চেন আসতেছে। তাহলে আমরা বলছি যে আমাদের এটা হচ্ছে একটা কার্য, মৃত্যু একটা কার্য। এতক্ষণ আলোচনায় যদি এটা না বুঝো, হ্যাঁ, আমরা প্রতিটা অধ্যায়ের উপর একটা ক্লাস রাখছি, বা অনেকগুলো দিন দুইটা অধ্যায় মিলে একটা ক্লাস। আজকে যেমন 1 এবং 7 অধ্যায় মিলে ক্লাস। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে দ্বিতীয় পত্রের ফার্স্ট অধ্যায় ক্লাস নিব। আগে থেকে বলে দিচ্ছি, এই যে আজকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারে, ঠিক আছে, বৃহস্পতিবারে তোমাদের সেকেন্ড পেপারে হচ্ছে প্রথম অধ্যায়ের ক্লাস। ওকে, আমাদের এই এখন শেষ করতে হবে, অনেকগুলো পড়া জমে আছে। পড়ার কারণে আসলে মানুষ মরে যায়, মরে না, ওর কথা তোমরা বিশেষ করো না। এখন বলছে কুমিল্লার চেয়ে ঢাকায় মৃত্যুর সংখ্যা বেশি, সুতরাং ঢাকা একটি অস্বাস্থ্যকর স্থান। যুক্তিতে কোন ধরনের অনুভূতি ঘটছে, মানে ঢাকা যে একটা অস্বাস্থ্যকর স্থান, এখানে কোন ধরনের অনুভূতি ঘটছে? দৃষ্টান্তের অনিরীক্ষণ, প্রয়োজনীয় অবস্থার অনিরীক্ষণ, ব্যক্তিগত ভ্রান্ত অনিরীক্ষণ, আর সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। একটু আমরা একটু খেয়াল করবো, তোমরা এটার অ্যান্সার বলো, আমি কিছু টপিক পড়াই ফেলি। আমরা একটা জানি অনিরীক্ষণ। অনিরীক্ষণ মানে হচ্ছে ঘটনাটা যেভাবে ঘটছে আমরা সেভাবে যদি নিরীক্ষণ না করি। তো অনিরীক্ষণ আবার দুইভাবে করা যায়। অনিরীক্ষণ করা যায় কয়ভাবে? দুইভাবে। একটা হচ্ছে প্রয়োজনীয় অবস্থার, মনে রাখবে প্রয়োজনীয়, আর একটা হচ্ছে আমাদের কি প্রাসঙ্গিক, আর একটা হচ্ছে প্রাসঙ্গিক। এই জিনিসটা মনে রাখবে, প্রয়োজনীয় আর প্রাসঙ্গিক, এই দুটো জিনিস। আর একটা জিনিস আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে ভ্রান্ত নিরীক্ষণটা কি ভাইয়া? ভ্রান্ত নিরীক্ষণটা আবার কয় ধরনের? ভ্রান্ত নিরীক্ষণ আবার দুই ধরনের, ঠিক আছে, ভ্রান্ত নিরীক্ষণ আবার দুই ধরনের। সেটা হচ্ছে
ভ্রান্ত মানে হচ্ছে আমার যতটুকু দরকার ততটুকু আমি সেভাবে করতেছি না। আর অনিরীক্ষণটা ছিল হচ্ছে আমাদের মনে করো আংশিক অংশ দেখে আমি সিদ্ধান্ত নিচ্ছি, সম্পূর্ণ অংশ দেখতেছি না। তো এখন বলছি আমরা হচ্ছে ভ্রান্ত নিরীক্ষণ। তো ভ্রান্ত নিরীক্ষণ কয়টা? ভ্রান্ত নিরীক্ষণ হচ্ছে দুই ভাবে হয়, একটা হচ্ছে 1 2। আমাদের বলছি ভ্রান্ত নিরীক্ষণ হচ্ছে একটা ব্যক্তিগত, একটা হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে হয় যখন কোনো কিছু মনে করো সাপোজ ট্রেন, আমরা ছোটবেলায় ট্রেনে যে উঠতাম না, তো ট্রেনে উঠলে আমাদের কি মনে হতো যে গাছপালা আমাদের সাথে চলতেছে, বাড়িঘর আমাদের সাথে চলতেছে, এমন মনে হতো। বাসে উঠলে মনে হতো। আর মনে হয় ছোটবেলায় যখন আমরা বাইরে যেতাম, ছাদে উঠতাম, বাসায় উঠানে দেখতাম চাঁদ, আমরা হাঁটতেছি, চাঁদও আমাদের সাথে হাঁটতেছে। এই যে বিষয়গুলো ঘটতো, এগুলো কিন্তু কি, এগুলো হচ্ছে কোনো ব্যক্তির ক্ষেত্রে না, কিন্তু সর্বজনীন ঘটতো। এই জন্য এটা হচ্ছে সর্বজনীন, মানে আমাদের সবার ক্ষেত্রে ঘটে যেগুলা, সেগুলো হচ্ছে আমাদের এই সর্বজনীন। ঠিক আছে, সর্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। আর যখন কোনো ঘটনা কোনো ব্যক্তি, সিঙ্গেল ব্যক্তির ক্ষেত্রে ঘটবে, তখন সেটা হচ্ছে ব্যক্তিগত। মনোযোগ দিতে পারছো না? মনোযোগ দেওয়ার জন্য কি করতে পারো, বাসায় বলো আব্বু আমাকে বিয়ে করাই দাও, একটা বউ আইনে বাসায়, তাহলে একটা আমাদের মনোযোগ আসবে। তো মনোযোগ, আর বউ তোমাকে পিটাবে প্রতিবেলায়, হেভি মনোযোগ আসবে। যে বললাম হচ্ছে ভ্রান্ত নিরীক্ষণ ব্যক্তিগত আর হচ্ছে সার্বজনীন। ঠিক আছে, এটা মনে রাখবা। এখন এটার অ্যান্সারটা বলো ভাইয়া কি হবে, আমি দেখে ফেলি। তাহলে এই টপিক দুটো মনে রাখলে আশা করি সমস্যা থাকবে না, এমসিকিউ আসবে এই টপিক থেকে, যে টপিকের আলোচনা করলাম এখনই। এখন দেখো এটা কি হবে, কারণ হচ্ছে আমার এই যে প্রয়োজনীয় অবস্থা না নিরীক্ষণ করে, ও কুমিল্লা চেয়ে দেখছে ঢাকায় মৃত্যু হচ্ছে বেশি, ঢাকা অনিরীক্ষণ করছে, মানে আরো শহর দেখুক কেন ওখানে হচ্ছে, কি কারণে হচ্ছে, প্রয়োজনীয় সকল অবস্থা মানে পর্যবেক্ষণ না করে সিদ্ধান্ত নিয়ে ফেলছে, যার কারণে এটা হচ্ছে আমাদের এটা কি হবে আমাদের প্রয়োজনীয় অবস্থাটা অনিরীক্ষণ। ঠিক আছে, তোমরা কি কমেন্টে যুদ্ধ করতেছো, এটা নিয়ে কথা বললাম। দেন হচ্ছে দেখো রফিক অন্ধকার রাতে পথ চলতে গিয়ে, এটা নিয়ে কথা তোমরা খুব পারবা, একজন ব্যক্তি, সিঙ্গেল ব্যক্তির সাথে। সবাই একটু ক্লাসে মনোযোগ দাও, আমি আর বেশিক্ষণ ক্লাস নিব না, আর অল্প সময় ক্লাস আছে, কারণ আমার নিজের হচ্ছে পেইড বেসে ক্লাস আছে গোল্ডেন ম্যাচের। তো আমরা এখন বাজি কই আমাদের অর্পিত আমি চাট গিয়া, তোমরা কমেন্টে ঝগড়া না করে আমার সাথে ঝগড়া করো, দেখি কেমন পারো। তোমরা এটার অ্যান্সার বলো, যে বলছি রফিক একজন সিঙ্গেল ব্যক্তি, তো ওই ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি অন্ধকার রাতে পথ চলতে গিয়ে রাস্তায় পড়ে থাকা শুকনো কলার ডাকে সাপ মনে করলো, যেমন আমরা করি অনেক সময়, মনে করো ভয় পাচ্ছি, মানে আমরা হচ্ছে সবসময় ভয় পাই, মানে ভূত আছে ভাই, না এগুলা তোমরা হুদাই ভয় পাও। তো এখানে অ্যান্সারটা কি হবে, হ্যাঁ আমার বউ তো পিটায়, আপনি জানেন না। তাহলে এখানে কি বলছি আমরা, এখানে হচ্ছে আমাদের কোনো ব্যক্তির ক্ষেত্রে ঘটলে কি ঘটবে, ব্যক্তির ক্ষেত্রে ঘটলে আমাদের সবাই বলছে খ। এখন দেখো এই যে টপিকে আলোচনা করে বলছে সবাই পারতেছে, বিষয়টা হচ্ছে এমন, কোনো ব্যক্তির ক্ষেত্রে ঘটলে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ হবে, ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ অনুভূত। ঠিক আছে, দেখো আর যখন কোনো ঘটনা সবার ক্ষেত্রে, যখন আমরা রেল লাইনে কথা বললাম, গাড়িতে চড়লে গাছগুলো আমাদের সাথে চলতেছে, এগুলো হচ্ছে আমাদের সর্বজনীন। আবার মনে করো চাঁদ আমাদের সাথে হাঁটতেছে, এগুলো সর্বজনীন। আর একটা সর্বজনীন আছে তোমাদেরকে বলি, এটা হচ্ছে অনিরীক্ষণের আওতায় পড়তেছে। মনে করো আমরা হচ্ছে কি হয়, আমরা বলি সূর্য অস্ত যাচ্ছে, সূর্য উদিত হচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, সূর্য উদিত হচ্ছে। সুতরাং এই যে সূর্য অস্ত যাওয়া উদিত হওয়া, এটা কিন্তু সত্য না, এটা কিন্তু অনিরীক্ষণ। কারণ হচ্ছে আমরা আগে মনে করতাম সূর্য হচ্ছে মানে পৃথিবী হচ্ছে সৌরজগতের কেন্দ্র, কিন্তু এটা গ্যালিলিওর ধারণা ছিল, এটা ভুল হয়েছে। কোপারনিকাস কি বলতেছে যে আমাদের সূর্য হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এবং সূর্যকে কেন্দ্র করে প্রতিটা গ্রহ নক্ষত্র তাকে কেন্দ্র করে ঘুরতেছে বা আবর্তিত হচ্ছে, যার কারণে যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে, তো সূর্যের যে সাইডটা পৃথিবী পড়তেছে সেই সাইডটা দিন, আর যে সাইডটা পড়তেছে না সেই সাইডটা রাত হয়ে যাচ্ছে। তো এই কারণে দিন রাত হচ্ছে, আর সূর্য জীবনে ওঠে না, জীবনে ডোবে না। তো এইটা হচ্ছে আমাদের, আমরা বলি সূর্য উঠতেছে, সূর্য ডুবে যাচ্ছে, এই কথা মানে কিন্তু ভুল, অশুদ্ধ কথা, যার কারণে আমাদের এটা কিন্তু ভুল। ঠিক আছে, সবার ক্ষেত্রেই ঘটতেছে। নেক্সট কোশ্চেন চলে আসি, ভ্রান্ত নিরীক্ষণ কত ধরনের হতে পারে? একটু আগে বলছি ভাই, ভ্রান্ত নিরীক্ষণ দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ব্যক্তিগত আর একটা হচ্ছে সর্বজনীন। একটা হচ্ছে ব্যক্তিগত আর একটা হচ্ছে সর্বজনীন। ঠিক আছে, ভ্রান্ত নিরীক্ষণ দুই ধরনের হতে পারে, ব্যক্তিগত এবং সর্বজনীন। তোমরা হচ্ছে কমেন্টে রিপ্লাই দিবে, আমার হচ্ছে মানে এই যে অ্যান্সারে রিপ্লাই দিবা, কমেন্ট করবো ওখানে। আদারওয়াইজ একটু গল্প অফ রাখি, কারণ আমাদের ক্লাস আর আমি হাইস্ট 5 থেকে 7 মিনিটে শেষ করবো। এখন আমাদের 8 থেকে 10টা এমসিকিউ আছে, একটু মনোযোগ দিই।
22 দেখ বলছে আমরা হচ্ছে ভ্রান্ত নিরীক্ষ সবসময় কি ব্যক্তিগত আর সর্বজনীন, এটা তো আমরা বলেই দিছি, এটার অ্যান্সার তোমরা পারবা, আমি তো অ্যান্সার দেখাই দিলাম। এখন আসি অনিরীক্ষণ ভ্রান্ত, এটাও কিন্তু দুইটা সেম কথা। এরপর হচ্ছে অর্গানন গ্রন্থটি লেখককে, আমরা প্রথম অধ্যায়ের এমসিকিউ চলে আসছি। প্রথম অধ্যায়ের এমসিকিউ মানে মনে রাখবা অলওয়েজ, প্রথম অধ্যায়ের এমসিকিউ মানে মনে রাখবা সবসময় কোনো একটা মানে যুক্তিবিদের একটা উক্তি দিতে পারে, আবার কোনো একটা বইয়ের কথা বলতে পারে, বা একটা মনে করো কোনো কিছুর উৎপত্তি বা কোনো কিছুর উপাদান, এমন কোশ্চেন আসতে পারে। সুতরাং একটু এটা মনে রাখবা যে এই গ্রন্থ একটা গ্রন্থ, তো গ্রন্থগুলো ফার্স্ট অফ অল মনে রাখতে হবে, কোনো একটা উক্তি মনে রাখতে হবে, বাট এতটা প্যারা নাই, এই একটা দুইটা কোশ্চেন আসলে তো ভুল করে সমস্যা নেই, তোমাকে পেতে হবে 25+, 30-এর মধ্যে, তো এটা ইনশিওর করলে হয়ে যাচ্ছে। তো 24 নাম্বার বলছে অর্গানন এই গ্রন্থটা লেখক কে, অর্গানন গ্রন্থটা লেখক কে, 24 জায়গায় অ্যান্সার কি হবে অ্যারিস্টটল। কারণ অর্গানন থেকে কিন্তু আসলে ওই গ্রন্থর আবিষ্কারের পর থেকে যে আমাদের যুক্তিবিদ্যার বিষয়টা কিন্তু সামগ্রিকভাবে চলে আসে, যুক্তিবিদ্যা একটা বা লজিক কিন্তু আলাদাভাবে পড়ার একটা বিষয়, সেটা কিন্তু চলে আসে বা আলাদা ডিসিপ্লিন হতে পারে। সেই কারণে আমরা বলতেছি যে যুক্তিবিদ্যা এই যে মানে যুক্তিবিদ্যার জনক হচ্ছে যে অ্যারিস্টটল, সেখান থেকে আসতেছে, ঠিক আছে। তো অর্গানন গ্রন্থটা আসলে আমাদের লেখক হচ্ছে অ্যারিস্টটল, ওকে, অ্যারিস্টটল। হ্যাঁ, দেন বলছে চিন্তার মাধ্যম কোনটা, চিন্তার মাধ্যম কি শিক্ষা, বিবেক নাকি ভাষা? তুমি চিন্তা করলা তো কিভাবে চিন্তা করবা, ভাষা দিয়ে নাকি বিবেক দিয়ে নাকি জ্ঞান দিয়ে নাকি কল্পনা দিয়ে? অলওয়েজ চিন্তার মাধ্যম হতে হবে, চিন্তাকে তো প্রকাশ করতে হবে, তাই না? চিন্তা শুধু করলাম প্রকাশ করলাম না, হবে না, চিন্তার মাধ্যম হতে হবে যে অনুমানও করতে পারি আমরা। ফার্স্ট চ্যাপ্টার কঠিন, তোমরা কমেন্ট ডিলিট করতেছেন, ভুল হোক ভাই, তো কমেন্ট ডিলিট করে লাভ আছে, যেটা অ্যান্সার বলছে ওটাই থেকে যাক না, দরকার নাই, কমেন্ট বেশি হলে তো ভালো। নেক্সট, তাহলে এটা কি হবে, গ্রন্থটা হচ্ছে হ্যাঁ ছিল। এর বলছে চিন্তার মাধ্যম কোনটা, আমাদের ভাষা, বিবেক নাকি শিক্ষা? দেখো চিন্তা করলাম বাট এটা তো প্রকাশ করতে হবে, চিন্তাকে তুমি প্রকাশ করবে না, প্রকাশ করলে আমরা জানি অনুমান হয়ে যায়, ভাষায় প্রকাশ করলে চিন্তাকে অনুমান হয়ে যায়, অনুমান মানে তো চিন্তা, তো অনুমান চিন্তা ভাষা, অনুমানকে বাংলায় বলা হয় এটা হচ্ছে কোনো শব্দ বা কোনো ভাষা বা কোনো চিন্তা। তো এটা যখন আমরা প্রকাশ করি, প্রকাশ করে ফেললেই কিন্তু হয়ে যায় কি, সেটাকে প্রকাশ করতে পারি আমরা কিসের মাধ্যমে, ভাষার মাধ্যমে, যার কারণে আমাদের হচ্ছে চিন্তার মাধ্যম হচ্ছে ভাষা, ওকে। নেক্সট, যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কি, মানে যুক্তিবিদ্যা আসলে আলোচনা করে কাকে নিয়ে, যুক্তিবিদ্যা আলোচনা করে কোনটাকে নিয়ে, এটাকে আমাদের বলতে হবে যে কোনটাকে নিয়ে আসলে যুক্তিবিদ্যা আলোচনা করতেছে, সেটা হচ্ছে আমাদের সংবেদন নাকি কল্পনা নাকি স্মৃতি নাকি অনুমান। এই অ্যান্সারটা যে পারবে না তাকে যুক্তিবিদ্যা পড়া আজকে থেকে বাদ, এই অ্যান্সার যে পারবে না। 25-এর অ্যান্সার, 26-এর অ্যান্সারটা বলো, কি জন্য ভুগতাম? 26-এর অ্যান্সারটা বলো, 26-এর অ্যান্সার যে পারবে না তারে মাইর দিয়ে হবে পিরানি। মিলি বলছে মনোয়ারা ইসলাম মিলি অনুমান, ইরশাদ বলছে ঘ, টুম্পা রয় বলছে ঘ, শাহজাহান বলছে ঘ, আফরিন এই অনেক নতুন দেখছি, আজিদ তোমাদের সাথে থাকি, শফিকুল ইসলাম বলছে ঘ, আদ্রিতা বলছে, অর্পিতা বলছে ঘ, ওকে ঠিক আছে। বাকিরা হ্যাঁ হ্যাঁ ঘ হবে, তাহলে অ্যান্সার হ্যাঁ, এটা যে পারত না তাকে পিটানি দিতাম এখন। তাহলে অ্যান্সার কিন্তু এটার হ্যাঁ ঠিক আছে, এটা অ্যান্সার ঘ, হ্যাঁ লাবণিক ঘ হবে, জি ভাইয়া এটা ঘ অ্যান্সার। যুক্তিবিদ্যা আসলে অনুমান নিয়ে আলোচনা করে, সবকিছু অনুমান, ওকে। এখন অনুমান করে উল্টাপাল্টা ভাবা যাবে না। এ সিস্টেম অফ লজিক এই গ্রন্থের লেখককে, এই গ্রন্থগুলো আসবে, আমি বারবার বলছি, মনে করেন এখানে অর্গানন দেখলাম, এই সিস্টেম অফ লজিক গ্রন্থটা কার, কোনো একটা উক্তিও আসতে পারে, এমন কোশ্চেন প্রথম আলো থেকে আসবে। সুতরাং যেগুলো বোর্ড পরীক্ষা আসছে না সেইগুলো একটু দেখবা, প্লাস বইয়ের কিছু উক্তি মনে রাখবা যদি 1-2 মার্ক না ছাড়তে চাও। আদারওয়াইজ যদি তোমার মন অনেক বড় হয়, ওই 1-2 মার্ক কিছু না, তা ছাড়তে পারো। এটা হচ্ছে মানে টেকনিক্যাল বিষয়, তুমি 1-2 মার্ক ছেড়ে দাও না, বাকি বিষয়ে আগাও। ওকে, হ্যাঁ 27 দেখ কি হবে, 27 এ সিস্টেম অফ লজিক গ্রন্থটা লেখককে, এ সিস্টেম অফ লজিক, দেখি তো এটার অ্যান্সার কে দিতে পারে। এ সিস্টেম অফ লজিক গ্রন্থটা লেখককে, অ্যান্সারটা নিয়ে আসে আমি, মিল মিল, ঠিক আছে। আমাদের সবিক পারছে, হ্যাঁ আসলেই। এটা অ্যান্সার কি হবে, 27 দাগ বলছি জেএস মিল, ঠিক আছে জেএস মিল হবে।
জেএস মিল। ওকে, পূজা পারছে আমাদের হচ্ছে পেইড ব্যাচের স্টুডেন্ট। ওকে, এখানে আমাদের অনেকগুলো পেইড ব্যাচের স্টুডেন্ট আছে। তাহলে বললাম এই সিস্টেম অফ লজিক মনে রাখবো জেএস মিল। তবে এই কোশ্চেনটা আসে আবার ঘুরে ফিরে। এখন আমরা দেখছি যুক্তিবিদ্যা একাধারে দেখো একটা উক্তি চলে আসছে, তো উক্তিটা কার? আমি বললাম না এই অধ্যায় মানে উক্তি, এই অধ্যায় মানে বই, এই অধ্যায় মানে উক্তি বা বই থেকে কোশ্চেন আসবে। আর 1-2 মিনিট সময় নিব, 2 মিনিট আমার ক্লাস আছে। বলছে যুক্তিবিদ্যা একাধারে কিসের একটি? এখানে বলা হচ্ছে একটি কলা একটি বিজ্ঞান। যখন যুক্তিবিদ্যাকে একটি কলা একটি বিজ্ঞান বলা হচ্ছে, মনে রাখবে এটা জেএস মিলের উক্তি। যুক্তিবিদ্যা একটা কলা নাকি একটি বিজ্ঞান, এটা হচ্ছে জেএস মিলের উক্তি। ঠিক আছে, আগেরটা ছিল হচ্ছে আমাদের এই সিস্টেম অফ লজিক, সেটা হচ্ছে আমাদের ছিল মিলের, এটা হচ্ছে মিলের। ঠিক আছে, হ্যাঁ। নেক্সট যুক্তিবিদ্যা হচ্ছে একটি নিয়মাবলী বিজ্ঞান। এটা কি বলছে? এটা আমরা দেখি, এটা হচ্ছে টমসন বলছে নিয়মাবলীর। যখন বলবো একবার নিয়মাবলী বিজ্ঞান টমসন। আর যদি বলা হচ্ছে আমাদের একটু আগে কি দেখলাম আমরা, কি বলছে এটা? এটা বলছে হচ্ছে বিজ্ঞান ও কলা, সে হচ্ছে জেএস মিল, বিজ্ঞানের কলা বললে। আর অবশ্যই যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান? এটা হচ্ছে কিন্তু আমাদের আদর্শনিষ্ঠ বিজ্ঞান, কারণ এখানে আমরা সকল বিষয় দেখতে পাই, সকল বিষয়। ঠিক আছে, মানে সকল বিষয়ের সাথে রিলেটেড, একটার সাথে আরেকটা সম্পর্ক আছে। ওকে, এই জন্য হচ্ছে আমাদের যুক্তিবিদ্যা হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। ওকে, তাহলে ফাইনালি হচ্ছে আমাদের এই অধ্যায়ের ক্লাসটা শেষ। আমাদের হচ্ছে এই অধ্যায়ের ক্লাস শেষ, প্রথম এবং সপ্তম অধ্যায়। তো আমরা আজকে প্রথম এবং সপ্তম অধ্যায়ের ক্লাস এবং হচ্ছে ফার্স্ট পেপার ক্লোজ করলাম। তো 4টা ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে ফার্স্ট পেপারের দেখো তোমাদের হচ্ছে যারা 25-এর পরীক্ষাতে শর্ট সিলেবাস সেগুলো ক্লোজ করছি, এবং 2 আর 8 নেই না, কারণ এটা হচ্ছে ফুল সিলেবাস আছে এবং অধ্যায় দুটো খুবই গুরুত্বহীন অধ্যায়। ওকে, তাহলে হচ্ছে আমরা নেক্সট যে বৃহস্পতিবার মানে কাল দিন পরেই, ওই দিন আমরা হচ্ছে সেকেন্ড পেপারে ক্লাস শুরু করব। তো আশা করি সবাই থাকবা তোমরা আমাদের সাথে। তো এই ক্লাসটা কিন্তু গুরুত্বপূর্ণ অনেক, কারণ সেকেন্ড পেপারে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অনেকে ফার্স্ট ইয়ার নাই, ফার্স্ট ইয়ার যারা নাই, অনেকে পরীক্ষা আছে কলেজ, তারা থাকতে পারো আই গেস। আর 25-এর তো সবাই থাকবা, তো আমাদের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য অনেক দোয়া, আমার জন্য কইরো। আসসালামু আলাইকুম।